নির্বাচনের প্রাক্কালে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি দিন দিন আরও তীব্র ও উত্তপ্ত হয়ে উঠছে। শাসক বিরোধী সংঘাত, বিরোধী রাজনীতির অবস্থান, কৃষি সংকট এবং সংগঠনের ভবিষ্যৎ, এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যেও নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ঠিক এই প্রেক্ষাপটেই গুরুত্বপূর্ণ ও তীক্ষ্ণ কিছু প্রশ্নের উত্তর জানতে আমরা পৌঁছে গিয়েছিলাম হুগলি জেলার সিপিআইএমের অন্যতম মুখ, জেলা সম্পাদক ও রাজ্য এবং কেন্দ্রীয় কমিটির সদস্য দেবব্রত ঘোষের কাছে। পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক সমীকরণ, আসন্ন বিধানসভা নির্বাচন, হুগলি জেলার কৃষি সংকট, বিশেষ করে আলু চাষিদের দুর্দশা থেকে শুরু করে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সব কিছু নিয়েই হয়েছে সরাসরি আলোচনা। তৃণমূল ও বিজেপির দ্বিমুখী রাজনীতির মাঝে বামেদের অবস্থান ঠিক কোথায়? আলু চাষিদের চলমান সংকটের বাস্তবসম্মত সমাধান কী হতে পারে? কেন এখনও পর্যন্ত বিরোধী ঐক্য বাস্তবে গড়ে উঠছে না? যুব সমাজকে আবার কিভাবে বাম রাজনীতির দিকে ফিরিয়ে আনা সম্ভব? হুগলি জেলায় বামেদের সম্ভাব্য প্রার্থী কারা হতে পারেন? পাশাপাশি প্রতিকূলের দলত্যাগের ঘটনাকে কিভাবে দেখছে সিপিআইএম নেতৃত্ব? এই সমস্ত প্রশ্নেরই সরাসরি উত্তর খুঁজতেই আমাদের এই বিশেষ আয়োজন। চলুন শুনে নেওয়া যাক দেবব্রতবাবু ঠিক কী জানালেন। পশ্চিমবঙ্গের আজ রাজনীতিতে মূল লড়াই কি টিএমসি আর বিজেপির সাথে? এখানে কি মনে হচ্ছে সিপিএম কার্যত প্রান্তিক হয়ে যাচ্ছে? কোনোভাবেই তো তা নয়। পশ্চিমবাংলার রাজনীতিতে আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে সিপিএম সবচেয়ে প্রাসঙ্গিক জায়গায় এসছে। বামপন্থীরাই প্রকৃত বিকল্প হিসেবে মানুষের সামনে উঠে আসছে। আসন্ন বিধানসভার লড়াইয়ে আপনারা কতটা প্রস্তুত? বিধানসভা নির্বাচনে আমরা খুবই আশাবাদী, আমাদের রেজাল্ট ভালো হবে। মূলত কোন দলের সাথে আমাদের লড়াই? আমাদের দুটো দলের সাথেই লড়াই। আমাদের বিজেপি এবং তৃণমূল, তাদেরকে হারিয়েই আমাদের হচ্ছে শক্তি অর্জন হবে, আমরা সামনের দিকে এগোবে। দুটো দলের সাথে কিভাবে লড়াই সম্ভব? দুটো শক্তির বিরুদ্ধেই লড়াই হবে, কারণ দুটো শক্তির ওরা নামে আলাদা হতে পারে, ওদের প্রতীকে আলাদা হতে পারে, কিন্তু ওরা দুজনের মধ্যে যে বোঝাপড়া আছে, গভীর বোঝাপড়া, তার অতীত আছে, বর্তমান আছে, সে বোঝাপড়া, সে বিস্তারিত এখানে আপনি তো এখানে সময় নেই বলার। সেই 98 সালে দল তৈরি, তৃণমূল কংগ্রেসের দল তৈরি হওয়ার সময় থেকে আর আজ পর্যন্ত প্রত্যেকটা ঘটনা যদি দেখেন, তাহলে প্রত্যেকটা ঘটনা অনুসন্ধান করে দেখতে পাবেন যে বিজেপি এবং তৃণমূলের কি বোঝাপড়া। নির্বাচন তো আসন্ন, এলাকার পার্টি অফিসগুলো সর্বত্র খোলা গেছে। এলাকার কোন পার্টি অফিস বন্ধ? এলাকা তো সব পার্টি অফিসই খোলা আছে আমাদের। হুগলি জেলা আলুর একটা ভালো রকম চাষ হয়, আপনি বিভিন্ন এলাকায় ঘুরছেন, তো এই যে আলুর দাম এখন নেই, চাষিরা হাহাকার করছেন, এই বিষয়টা কিভাবে দেখছেন? সরকার ঘোষণা করেছে আলু কিনবে, তারও তো একটা নির্দিষ্ট পরিমাণ আছে। সরকারের নীতির জন্যেই, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর তার ভূমিকার জন্যই আজকে চাষিদের এই অবস্থা। এটা যদি পরিষ্কার না হয়, দুটো শক্তি এখানে, মুখ্যমন্ত্রীর আর ওখানে প্রধানমন্ত্রী কৃষকদের সর্বনাশ করছে। কৃষি বীজ থেকে আরম্ভ করে, সার থেকে আরম্ভ করে, ফার্টিলাইজার থেকে আরম্ভ করে, সমস্ত কিছু, একেবারে ওষুধের থেকে আরম্ভ করে সেচের, সব কিছুতে হচ্ছে যে ব্যাপক মূল্য বৃদ্ধি ঘটিয়েছে। আপনারা জানেন, আমি আর ডিটেলসে বলতে চাইছি না কিভাবে দাম বাড়িয়েছে। আর এখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে আগে আমাদের এই আলু বাইরের রাজ্যে রপ্তানি হতো, বাইরের রাজ্যের ব্যবসায়ীরা একটা বড় জায়গা ছিল এই আলুর ক্রেতা হিসেবে, সেইখানে যে ওই এসব কিছু করতে গেলেন, সিল করতে গেলে, বর্ডার সিল করতে গেলেন গত কয়েক বছর আগে, আপনারা জানেন, বছর 2-3 আগে, না বছর 3 আগে। তারপর থেকে তো ওখানে ওরা আর পশ্চিমবাংলার উপর নির্ভরশীল হচ্ছে না, ওরা তো বিভিন্ন জায়গা থেকে আলু কেনা শুরু করেছে। এবার এই আলুটা এবার যাবে কোথায়? রাসায়নিক সারের দাম বৃদ্ধি, বস্তায় যে এমআরপি তার থেকেও চাষিদিকে বেশি দামে কিনতে হচ্ছে। একই সঙ্গে আলুর প্যাকেটেরও দাম বেড়ে গেছে, যেটা 10 টাকা 12 টাকা পাওয়া যেত সেটা 20-30 টাকা হয়ে গেছে। এই বিষয়টা কি আপনারা ভেবেছেন? আমি তো এটা এখনো এটা বুঝতে হবে। যা প্রচার হচ্ছে সেটা যা জানি, সেটা হচ্ছে এই যে সার কিনতে গেলে তার সাথে যে ট্যাগিং করা হচ্ছে এবং যে সমস্ত রাসায়নিক
ওষুধ ফষুধ এসব বিক্রি করা হচ্ছে, সেগুলো তো আমাদের দেশের একজন প্রচন্ড প্রভাবশালী নেতা, তার ছেলের সব ব্যবসা আছে, সেই ব্যবসাকে ফুলিয়ে ফাঁপিয়ে তোলার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। এই যে 40 বছর শাসনে আপনাদের সাধারণ মানুষ ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে, তা আপনি কি মনে করেন এটা কি শুধুমাত্র রাজনৈতিক পরিবর্তন, নাকি বাম শাসনেরও কিছু ভুল ছিল? এটা তো ওইভাবে বিশ্লেষণ করা যায় না। এটা প্রথমত হচ্ছে যে এইখানে পশ্চিমবাংলায় একটা বামপন্থী সরকার ছিল, সেই সরকার অন্য সমস্ত সরকার তার থেকে সম্পূর্ণ ভিন্ন ধরনের। কারণ বামপন্থী সরকার আর 5টা দলের মতো ক্ষমতা দখলের জন্যে শুধুমাত্র কিছু গুটি কয়েক নেতাদের ক্ষমতা দখলের বা করে খাওয়ার বা লুটের জন্যে সেই সরকার ছিল না। সেই সরকার ছিল শ্রমজীবী মানুষের, সেই সরকার ছিল সমাজের একদম পেছিয়ে পড়া অংশের মানুষ, তাদের স্বার্থেই সেই সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। সেই সরকার মাথা তুলে দাঁড়িয়েছিল, আমাদের পশ্চিমবাংলার পিছিয়ে পড়া মানুষ তারা মাথা তুলে দাঁড়িয়েছিল, তারা সামনের দিকে এগোচ্ছিল। এইটা যারা চায় না যে নিচের তলার মানুষ মাথা তুলে দাঁড়ায়, যারা চায় না যে এই সমাজে হচ্ছে যে কোনোভাবেই মানুষের প্রকৃত ক্ষমতা অর্জন হোক, তারা নানান রকম ভাবে হচ্ছে যে চক্রান্ত করেছিল, কৌশল করেছিল। এবং সবচেয়ে বড় কথা যেটা, আমাদের এই ক্ষমতা কাদের? আমরা যে বলি বামপন্থ সরকার ক্ষমতায় ছিল, যে আপনি বললেন 34 বছর বামপন্থ সরকার ক্ষমতায় ছিল, কাদের ক্ষমতা? আমরা আমাদের নেতাদের ক্ষমতা মনে করি না, জ্যোতি বসুর ক্ষমতা নয় বা বুদ্ধদেব ভট্টাচার্যের ক্ষমতা নয়। আমাদের ক্ষমতা বলে আমরা মনে করি যে মানুষের ক্ষমতা, শ্রমজীবী মানুষের ক্ষমতা, শ্রমিক শ্রেণীর ক্ষমতা, ক্ষেত মজুরের ক্ষমতা, কৃষকের ক্ষমতা, সেই ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছিল। আর এখন যারা ক্ষমতা এসছে, ডিফারেন্সটা এটাই, এখন যারা ক্ষমতা এসছে তা কাদের সরকার? তারা হচ্ছে যে কর্পোরেটদের সরকার, তারা হচ্ছে লুটেরা পুঁজির সরকার। সুতরাং একদিকে কর্পোরেটদের শক্তি, একদিকে লুটেরা পুঁজির স্বার্থ, আর একদিকে শ্রমজীবী মানুষের স্বার্থ। এই দুইয়ের তো লড়াই, ক্ষমতা বলতে দুইয়ের লড়াই। এবার যারা কর্পোরেট শক্তি, যারা লুটেরা পুঁজি, তারা তো বামপন্থ সরকার প্রতিষ্ঠার প্রথম দিন থেকেই ষড়যন্ত্র করে গেছে কিভাবে এই সরকারকে ফেলে দেওয়া যায়, কিভাবে এই সরকারকে দুর্বল করে দেওয়া যায়। সেটা একটা সময় পর্যন্ত সেই চক্রান্তকে আমি এটা বলতে পারি আপনাদের, অন্য কিছু না। দুর্বলতা মানে অনেক কিছু থাকতে পারে, আমাদের কিছু ভুল ত্রুটি থাকতে পারে, সেটা তুমি অস্বীকার করবো না, এত বছর সরকার চালানো। কিন্তু সেই চক্রান্ত বা ষড়যন্ত্রকে আমরা হচ্ছে প্রতিরোধ করতে পারি, এইটা বলতে পারে। এটা একটা বড় কথা। যখন আপনারা যখন ক্ষমতাচ্যুত হলেন, তখন তো সমস্ত বিরোধীরা একত্রিত ভাবে আপনাদের বিরুদ্ধে লড়াই করেছিল। হ্যাঁ, তাহলে এখন আপনারা সমস্ত বিরোধীরা একত্রিত হতে পারছেন না কেন? কেন আমরা তো বলছি যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সমস্ত যারা আছেন, যেহেতু বিজেপি এবং তৃণমূল একই শ্রেণী স্বার্থে রয়েছে, একই ভাবে হচ্ছে বোঝাপড়া করে আমাদের দেশে লুটপাট চালাচ্ছে, মানুষকে বিভাজিত করছে, মানুষের মধ্যে একটা হানাহানি তৈরি করার চেষ্টা করেছে, প্রবল ভাবে অর্থনৈতিক আক্রমণ শুরু করেছে। কাজই নেই, বেকারি, বেরোজগারি, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, কৃষক ফসলের দাম পায় না, এই যে একটা ব্যাপার চলছে, নারীদের, পশ্চিমবাংলায় নারীদের কোনো সম্মান নেই, তার বিরুদ্ধে সমস্ত শক্তি যারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে চায়, তাদের এক কাট্টা হওয়ার কথা। আমরাই তো বলেছি, আমরাই তো বামপন্থীরা বলেছি। এবং আপনারা জানেন যে সেই বামপন্থীরা এই কথা বলছে শুধু না, বামপন্থীরা এই কাজও করছে। এইবারকার নির্বাচনে অনেকেই আমাদের সাথে এক হয়ে লড়াই করবে। অতীত দিনে অনেকে যারা ছিলেন না, অনেকেই এবার আমাদের সাথে একত্রিত হয়ে লড়াই করবে। আপনারা তো বিভিন্ন জায়গায় মিটিং করেন, প্রতিবাদ কর্মসূচি করছেন, তা আপনি কি মনে করেন শুধুমাত্র মিটিং মিছিলই সীমাবদ্ধ নয়, আসন্ন বিধানসভা নির্বাচনের ভোটেতেও এর একটা প্রভাব পড়বে এবং সেখানেতেও তার প্রতিফলন করবে কি ব্যাপারে? আপনাদের ভোটের বাড়ার ক্ষেত্রে, হ্যাঁ ভোট পাওয়ার ক্ষেত্রে? হ্যাঁ, কি? আপনারা বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি করছেন, সেখানে যথেষ্ট কর্মী সংখ্যা থাকে, যথেষ্ট সাধারণ মানুষ থাকে, তো সেই প্রভাবটা কি ব্যালটেও দেখা যাবে? নিশ্চিতভাবে, নাহলে এই এত যে আমাদের মানুষের সংখ্যা বাড়ছে,
আমাদের পতাকার তলায় প্রতিদিন যে নতুন নতুন লোক যুক্ত হচ্ছেন, সেখানে সেই লোকগুলোকে আমাদেরকে খালি এমনি লোক আমাদের কথা শুনে তারা আসছেন, যদি এই দলের প্রতি আনুগত্য না থাকে, ভালোবাসা না থাকে, বা নিজের মন থেকে কিছু উপলব্ধি না করতে পারে। যুব সমাজের মধ্যে কতটা আগ্রহ দেখছে? যুব সমাজের মধ্যে আগ্রহটা তো প্রবল। তাদের মধ্যে তো অ্যান্টি স্ট্যাবলিশমেন্টটা সাংঘাতিকভাবেই কাজ করছে। তারা তো, যুবরাই তো সবচেয়ে বেশি হচ্ছে প্রতিবাদী হয়। যুবরাই তো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে। যৌবনই তো সবকিছু। আপনারা দেখলেন না সম্প্রতি নেপালে কিভাবে জেন-জি তারা হচ্ছে নতুন একটা দল তৈরি করে সেখানে তারা ক্ষমতায় চলে আসবে। আমাদের পশ্চিমবাংলা, আমাদের ভরসা হচ্ছে তরুণ প্রজন্ম, যুবরাই। তারাই আজকে তারা এই সমস্ত ন্যায়, অন্যায়, অবিচার অনেক কিছু মেনে নিচ্ছে না। তারা সবাই একত্রিত হচ্ছে এবং তারা জানে যে এই অরাজকতা যদি বন্ধ করতে হয়, নিজেদের ভবিষ্যৎকে যদি সুরক্ষিত করতে হয়, পশ্চিমবাংলাকে যদি ভবিষ্যতে আরো সুন্দর করে গড়ে তুলতে হয়, এই যে ধ্বংসের যজ্ঞ চলছে সেই ধ্বংসের হাত থেকে যদি পশ্চিমবাংলাকে বাঁচানো যায়, তাহলে একমাত্র বিকল্প হচ্ছে বামপন্থীরা। সেই বামপন্থীদের পক্ষেই তারা বেশি বেশি করে সমবেত হচ্ছেন। আচ্ছা, এই বিধানসভা নির্বাচন তো আসছে, তো এরকম কি কোনো কিছু ভাবছেন কোনো দক্ষিণপন্থীদের দলের সঙ্গে জোটের ব্যাপারে কিছু পরিকল্পনা আছে? আমি অন্তত এখনো পর্যন্ত আমার কাছে এরকম কোনো খবর নেই। আচ্ছা, খুব একটা বিতর্কিত বিষয়, তবু আপনাকে জিজ্ঞেস করবো। একটা কর্মী তৈরি করতে নেতৃত্বদের কাছে নিয়ে যেতে যথেষ্ট সময় লাগে। প্রতীকের মতো যখন যুব নেতারা যখন দলত্যাগ করে, এটা দলের পক্ষে কতটা কষ্ট হয়? এটা আমি ঠিক শুনুন, একটা কথা কি বলুন তো, সেটা হচ্ছে যে আমাদের কমিউনিস্ট পার্টির যে একটা মতাদর্শ নিয়ে তো আমরা আসি। আমি সেই মতাদর্শ জায়গায় যদি গন্ডগোল হয়ে যায়, তাহলে কেউ যদি চলে যায় তার সম্পর্কে আমার বলতে আমার মনে হয় যেন ফালতু সময় নষ্ট করা। একজন কমিউনিস্ট পার্টির কর্মী কমিউনিস্ট পার্টি করতে আসে শুধুমাত্র ক্ষমতা দখলের জন্য নয়, সে তো শ্রমজীবী মানুষের স্বার্থে লড়াই করে, সেটা এই ব্যবস্থা পরিবর্তনের জন্য লড়াই করে। যখন যারা এই ব্যবস্থাকে বাঁচিয়ে, তার কারোর মনে দুঃখ হতে পারে, কষ্ট হতে পারে, কিন্তু সে হয়তো অন্য বামপন্থী দলে যাবে, হয়তো বসেও যাবে। এরকম বহু দেখেছি আমরা, ছোটবেলা থেকে রাজনীতি করছি, এরকম বহু ঘটনা আমরা দেখেছি। কিন্তু যখন কেউ শত্রুপক্ষের কাছে চলে যায়, তাদের সম্পর্কে আমার বলার কোনো আর বিষয় থাকে না। হুগলি জেলায় প্রার্থী আপনারা কেমন নির্বাচন করছেন? আপনারা দেখবেন আমাদের প্রার্থী হবে সেরা প্রার্থী। প্রার্থী যখন ঘোষণা করব, আপনার সব দিক দিয়ে বিচার করে দেখবেন তাদের ভাবমূর্তি, তাদের তরুণ বয়সের, তারা তরুণ প্রজন্মের বেশিরভাগ, তাদের শিক্ষা দীক্ষা, তাদের লড়াই আন্দোলন সংগ্রামের অভিজ্ঞতা, এই সব রকম মিলিয়ে দেখবেন সবার থেকে সবচেয়ে সেরা প্রার্থী আমাদেরই হবে। একবারে শেষ প্রশ্ন, সাধারণ মানুষ কেন বামেদের উপর ভরসা করবে? সাধারণ মানুষের উদ্দেশ্যে, কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? সাধারণ মানুষ বামেদের উপর ভরসা করবে এই কারণে, বামেরা বিকল্প পথের কথা বলছে। বিকল্প পথ কি? বিকল্প পথ হচ্ছে গ্রামে গঞ্জে যে স্কুল কলেজ সব বন্ধ হয়ে গেছে, আপনারা জানেন কত হাজার স্কুল বন্ধ হয়ে গেছে। এই স্কুলগুলো বামেরা জিতলে এই স্কুলগুলো খুলবে, এটাই বামেরা বলছে। বামেরা কি বলছে? বামেরা বলছে যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোয় গেলে কোনো চিকিৎসক পাওয়া যায় না। বামেরা গ্যারেন্টি দেবে, বামেরা জিতলে এই সমস্ত চিকিৎসা কেন্দ্রগুলোতে আবার চিকিৎসকরা থাকবেন, ওষুধপত্র থাকবে, মানুষ আসবেন। বামেরা গ্যারেন্টি দিচ্ছে কৃষক সমাজকে, বামপন্থীরা যদি জেতে কৃষকদের এইরকম অবহেলায় থাকতে হবে না। চিরকাল বামপন্থী সরকার যখন ছিল, কৃষকদের পাশে বামপন্থী সরকার ছিল। আবার যখন বামপন্থ আসবে, বামপন্থী শক্তি জয়যুক্ত হবে, কৃষকরা তাদের পাশে, তা কৃষকদের স্বার্থে দেখবে। শুধু তাই নয়, আমরা বলছি আমাদের প্রধান লক্ষ্যই হবে আমাদের যে রুজি রোজগারের জায়গা সেটাকেই অগ্রাধিকার দেওয়া, কর্মসংস্থানের জায়গা সেটাকেই অগ্রাধিকার দেওয়া। এই জায়গাগুলো অগ্রাধিকার দিয়েই হচ্ছে যে আমরা কাজ করব। খালি তৃণমূল বিজেপির বিরুদ্ধে তারা কি করছে না করছে, সেটা যা মানুষ তার নিজের অভিজ্ঞতা থেকে
যা বোঝার বুঝছে, কিন্তু আমাদের তো একটা বিকল্প আছে। আমরা তো কিছু কাজ করতে চাই, আমরা তো এমনি এমনি ভোটে লড়াই করছি না, আমরা জিতলে তো কিছু কাজ করব, সেই কাজগুলো আমরা পরিষ্কারভাবে মানুষের কাছে তুলে ধরছি। এবং সেই কাজের মধ্যে তো প্রথম হচ্ছে কর্মসংস্থান, কাজের গ্যারেন্টি, আর কৃষকের ফসলের দাম, ক্ষেত মজুরি গ্যারেন্টি করা, শ্রমজীবী মানুষের কাজকে গ্যারেন্টি করা। এই যে বিকল্প ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা যা ধ্বংস জায়গায় চলে গেছে, পশ্চিমবাংলায় নিয়ে গেছে দুই সরকারি পরিকল্পিতভাবে। যে শিক্ষা ছিল আমাদের দেশের গর্ব, বাংলার শিক্ষা ছিল দেশের গর্ব, বাংলার যে ইউনিভার্সিটিগুলো ছিল দেশের মধ্যে সেরা, আজকে সেই শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। শিক্ষা ব্যবস্থা ব্যবসায়িক প্রতিষ্ঠানে পৌঁছে গেছে, সেখান থেকে টাকা লুটের জায়গা হয়ে গেছে। ভাবা যায় না, মানুষ আর শিক্ষা কেন্দ্রে একটা বিশাল অংশ ড্রপ আউট হয়ে যাচ্ছে। আমাদের লড়াই, আমাদের সংগ্রাম, আমাদের অভিমুখ, আমরা জিতলে এই পশ্চিমবাংলার যে গৌরব ছিল শিক্ষা ব্যবস্থা, তাকে আবার পুনরুদ্ধার করব। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।